দুপুরবেলায় বেশ একটা কালবৈশাখী হয়ে গেল আজ। ঝড়ের দাপটে কারেন্ট যে চলে গেছে আসার আর নাম নেই। এখনো বৃষ্টি পড়ে চলেছে ঝিরঝির করে। বেশ একটা যেন ঠান্ডা ঠান্ডা আমেজ। আমরা কজন রোজকার মতো আড্ডা জমিয়েছি পাঁচুদার চায়ের দোকানে। ওহ, যা একটা কালবৈশাখী হয়ে গেল, পুরো পাড়াটা অন্ধকারে ডুবে রয়েছে। মনে হচ্ছে আর আজকে কারেন্ট আসবে না। পাঁচুদা, কিরে কেমন ভুতুরে ওয়েদার? সমীর, তা যা বলেছ অমিয় দা, পাঁচুদার হাতের গরম চা আর নীলুদার মুখে একটা হাড় হিম করা গল্প। কি বলো নীলুদা, একটা ভূতের গল্প হয়ে যাক। সে হবে এখানে। আরে পাঁচুদা, চায়ের সাথে আজ কিছু পেঁয়াজি ঠিয়াজি হবে? তা তোমরাই বললে হবে খানি। বেশ বেশ, ভাজো তবে। নীলুর আবদার রক্ষা করতেই হবে। নে নীলু, শুরু কর। আচ্ছা, আজ তোমাদের অন্যরকম গল্প শোনাই। গল্পটা আমাদের দেশের বাড়ি। গ্রামের নাম পলাশডাঙ্গা। আমাদের পলাশডাঙ্গায় কসুয়ারি শ্মশানের পাড়েই আছে ভয়ঙ্কর এক পাকসি পুকুর। এই পুকুরের নাম সহসা মুখেও আনে না এ অঞ্চলের মানুষ। এ এক মানুষ খেকো পুকুর। পুকুরের জলে ডুবে থাকা অতৃপ্ত প্রেত আত্মাদের বাস। কথিত আছে প্রতি পূর্ণিমার রাতে এই পুকুর জেগে ওঠে, মায়াবী রূপে আকর্ষণ করে জলে টেনে ডুবিয়ে মারে কাউকে না কাউকে। আজ তোমাদের এই পাকসি পুকুরের গল্প শোনাই চলো। সালটা 2018-19। পলাশডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে জয়েন করেন কলকাতার ছেলে অতীন। বয়স ওই 27-28, অবিবাহিত। নতুন চাকরি পাওয়ার পর অতীন এই গ্রামে আসে। সঙ্গে নিয়ে আসে তার ছোট ভাই রতিনকেও। এই ঘটনা তখনকার। আমাদের গায়ের দিকে বাড়ি ভাড়া পাওয়া অতটা সহজ নয়। বেশিরভাগ চাষাবাদ করা মানুষ ছোট ছোট কুটির বানিয়ে থাকে, কেই বা ভাড়া দেবে। তবুও হেডমাস্টার সুনীলবাবুর চেনাশোনায় একটা ফাঁকা বাড়ি পেয়ে সেই বাড়িতে ওঠে অতীন। বাড়িটা পরিত্যক্ত না হলেও বেশ পুরোহিনে। বেশ কয়েক একর জায়গা ও পুকুর সমেত ভিটে। জমিদার বাড়ি লাগোয়া এই ছোট এক কামরা চালা বাড়িটি মূলত খাজানচিরা ছিল। কালের নিয়মে সবই এখন বিলীন হয়ে গেছে। বাড়ির মালিক মুখুজ্জুদের বর্তমান প্রজন্ম সবাই এখন শহরেই বসবাস করে। চালা ঘরের পাশেই একটা ছোট টিনের ঘরে কেবল মুখুজ্জুদের বুড়ো পরিচালক হরি কাকা একলা থাকে। মালিকদের কয়েক একর খেতি জমি জমা দেখাশোনা করা আর তারই সঙ্গে পাহারা দেয় বাপ ঠাকুরদার আমলের এই পুরনো বসত ভিটে। অতিথি তেমন একটা কেউ আসে না শহর থেকে। শুধু বছরে একবার শহর থেকে মেজকর্তা এসে খেতি ভিটে সব নিজে চোখে দেখে যান। এই মেজকর্তা অর্থাৎ রমানাথ মুখুজ্জে পলাশডাঙ্গা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার সুনীল বাবুর পূর্ব পরিচিত। মূলত তাকে বলেই সুনীল বাবু এই বাড়ির ব্যবস্থা অতীনের জন্য করে দিয়েছিল। এই যে বাবু, আপনাদের ঘর আমি জারাই মশাই করে রেখেছি। খাবারের জন্য চিন্তা করবেন না, আমি দিয়া যাব রোজ দুবেলা আপনাদের খাবার। আরে ঠিক আছে, খাবারের জন্য তুমি অত চিন্তা করো না। এ তো দেখছি বেশ বড় সড়ো ঘর। কি বল রতিন? হ্যাঁ রে দাদা, বেশ খোলামেলাও। আগে একটা কথা বলি বাবু, দিন থাকতে থাকতে আপনি ঘরে ফিরে আসবেন তো রোজ? হ্যাঁ, তা তো আসবই, কিন্তু কেন বলো তো? সন্ধ্যের পর এখানে নিশি ডাকে গো বাবু, ও যে কতজন রে খেয়েছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো রতিন, কি বল? না দাদা, এখনো এমন ঘটনা ঘটে রে। তুই যতই হেসে উড়িয়েই দিস না কেন, এখনো এমন ঘটনা ঘটে, আমি জানি। তা মানা না মানা আপনাদের ব্যাপার বাবু, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এসব মানি। আচ্ছা, এখন আমি যাই, বেলা পড়ে এলো। পূর্ণিমা লাগার আগে আপনাদের খাবারটা দিয়ে যেতে হবে আজ। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমাদেরও খিদে লেগেছে বেশ। আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুম দেব লম্বা। এরপর বেশ পরিপাটি করে খাওয়া দাওয়া সেরে রাত 11টা নাগাদ শুয়ে পড়ে অতীন ও রতিন। রাত প্রায় 1:30টা নাগাদ কিসের একটা শব্দে ঘুম ভেঙে যায় অতীনের। কেমন একটা আওয়াজ এক নাগাড়ে ভেসে আসছে উত্তর দিকের জানলা থেকে।
কোনোদিনের জ্বালাটাকে কেউ যেন টোকা মেরে মেরে ডাকছে। সব যে ঘুম ভেঙে গেছে অতীনের। পাশের অতীন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ সব চুপচাপ থাকার পর আবার সেই একই শব্দ কানে আসে অতীনের। এবার যেন আরো জোরে জোরে হতে থাকে আওয়াজটা। তার তীব্রতা যেন আগের থেকে আরো অনেক বেশি। জানালার ওপারে যে আছে সে সাড়া পেয়ে আরো রেগে গিয়েছে। অতীন একবার ভাবছে সে কি করবে, রতিনকে একবার ডাকবে নাকি চুপচাপ শুয়ে পড়বে। কিন্তু কৌতূহল বড় নেশার বস্তু। ঘরের বাইরে কে যে রয়েছে এত রাতে, এই ঘুমন্ত গ্রামের নিশুতি আধারে কি করছে সে? অতীন ঘরের দরজাটা খুলে বাইরে বের হয়। বাইরে তখন রাতের কালো পর্দায় জ্যোৎস্নার আলোর মায়াবী খেলা। পূর্ণিমার গভীর রাত। হঠাৎই ঝিঝি পোকার ডাকের মাঝে অতীনের কানে আসে একটি নারী কণ্ঠ। এসো অতীন এসো, এসো অতীন এসো। সেই ডাকেই ছেয়ে যায় তীব্র মোহময় গন্ধে। মাথা অবশ হয়ে আসে অতীনের। সে দেখে কোন অদৃশ্য থেকে হাজির হয়েছে এক নারী মূর্তি। চারিদিকে তাকিয়ে বারবার সে ডাকছে, এসো অতীন এসো, এসো আমার সঙ্গে, এসো অতীন এসো। অতীন কাঠের পুতুলের মতো পিছু নেয় সেই নারী মূর্তির। ঝোপঝাড় পেরিয়ে ক্রমশ এগোতে থাকে ওরা। এরই মধ্যে কুকুরের তীব্র চিৎকারে ঘুম ভেঙে যায় হরি কাকা। পাড়ার সব কুকুররা অস্থির হয়ে চিৎকার করছে একসাথে। সেই চিৎকার তোলপাড় হয়ে যাচ্ছে মাঝরাতের নিস্তব্ধতা। যেন কিছু দেখে ভয় পেয়েছে ওরা, খুব ভয়ের, যেন অপার্থিব অলৌকিক কিছু। নিশুতি রাতের এগোনে চিৎকার, এ তো বড় ভালো কথা নয়। এই যে এক অলুক্ষণে সংকেত। তড়ি ঘড়ি ছুটে যায় হরি কাকা। অতীনের ঘরে গিয়ে দেখে ঘরের দরজা খোলা। অতীন নেই, একা রতিন বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছ? ওঠো দাদা বাবু ওঠো, তুমি এখনো ঘুমাচ্ছ? এদিকে সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। কে কে? ও হরি কাকা, তুমি এত রাতে কেন? দাদা কোথায়? সর্বনাশ হয়েছে গো ছোট দাদা বাবু। নিশি, সেই নিশি বলেছিলাম না, বড় দাদা বাবুকে সে নিয়ে গেছে। শিগগিরই চলো ছোট দাদা বাবু, এখনো সময় আছে, এখনো সময় আছে। জঙ্গলের পথ ধরে ছুটতে থাকে হরি কাকা ও রতিন। বাবু, ও বাবু, বাবু, দাদা তুই কোথায়? দাদা, দাদা, বাবু, ও বাবু, বাবু। ওদিকে অতীন তখন পৌঁছে গেছে বাগচি পুকুরের ঘাটে। তার পায়ের ফুট দুয়েক নিচে বাগচি পুকুরের গভীর জল। কতটা গভীর তা কেউ জানে না। পূর্ণিমার চাঁদ ভাসছে সেই জলে। অতীন সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, কাঠের পুতুলের মতো। জানো কারো নির্দেশের অপেক্ষা করছে সে। দু চোখ তার স্থির। সেই নারী মূর্তি মাছ পুকুরে কোমর জল অব্দি ডুবে দু হাত বাড়িয়ে তাকে ডাকছে, এসো অতীন এসো, এসো আমার কাছে, কাছে এসো অতীন, এসো আমার কাছে। অতীন ধীরে ধীরে পা বাড়ায় সিঁড়ির দিকে। আস্তে আস্তে নামতে থাকে সর্বনাশা সেই পুকুরের জলে। গভীর জলে তখন ঢেউ উঠেছে নতুন শিকারের আশায়। একটা রাত চড়া পাখি ভয়ের সুরে ডেকে ওঠে কোনো এক দূর থেকে। এমন সময় একটা সজোরে ধাক্কায়
অতীন চলে যায় পুকুরের পাড়ে। রতিন সঙ্গে সঙ্গে বলে ওঠে, সাব্বাস হরি কাকা সাব্বাস। পরদিন অনেক বেলায় ঘুম ভাঙে অতীনের। গত রাতের ঘটনা তাকে তখনও প্রায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এমন সময় ঘরে চা নিয়ে আসে হরি কাকা। গরম চা পেটে পড়তেই একটু সুস্থ হয় অতীন। চা খেয়ে রতিন হরি কাকাকে বলে ওঠে, আচ্ছা কাকা, তুই তো নিশ্চয়ই জানো এই পুকুরের ইতিহাস। তা তো জানবই গো দাদা বাবু, দেখতে দেখতে 3-20 বয়স পার করে ফেললাম, সবই দেখেছি নিজের চোখে। তাহলে পুরো ঘটনাটা বলো না শুনি। সে আজ থেকে প্রায় বছর 40 আগেকার কথা। এই মুখুজ্জেরা তখন আমাদের পলাশডাঙ্গার হত্যাকর্তা বিধাতা। তাদের অনুমতি ছাড়া চন্দ্র সূর্য উঠত না এই গায়ে। আমাদের সকলের প্রিয় দেবতুল্য বড় কর্তার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব যায় এই বংশের একমাত্র কুলাঙ্গার পুত্র ক্ষেত্রমোহন মুখুজ্জের হাতে। কুলাঙ্গার লম্পট বধ চরিত্রের পাশাপাশি সে ক্ষেত্রমোহন ছিল অসম্ভব অত্যাচারী এক জমিদার। তার অত্যাচারে গায়ের ঘরে ঘরে হাহাকার আর কান্না। বাবু, আপনার দুটি পায়ে পড়ি, এবারের মতো মাফ করে দেন। বুড়ো বয়স, কোনো ফসল ঘরে তুলতে পারি নাই, তার ওপর এত খাজনা আমি পারবো কি করে? হুজুর মাই বাপ, আমার ধবলি শ্যামলিকে সাইরা দেন হুজুর। ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ওদের একটু দুধ আমি কোথা থেকে এনে দেব? আসছে বছর আপনার সব ঋণ শোধ করে মিটিয়ে দেবো হুজুর। আপনার পায়ে পড়ি, আমার গরু দুটো সাইরা দেন হুজুর। এর আগে এমন জমিদার কখনো দেখেনি পলাশডাঙ্গার মানুষ। লম্পট ক্ষেত্রমোহন ধীরে ধীরে সমস্ত সীমা অতিক্রম করতে থাকে। গায়ের বউ মেয়েদের ধরে আনতে থাকে এই কমলা ভিলায়, তারপর তাদের জ্যান্ত ডুবিয়ে মারতে থাকে এই পাকশি পুকুরের জলে ফেলে। এমন করে কয়েক বছর কাটার পর হঠাৎ এক পূর্ণিমার রাতে এই পুকুরের জলে ডুবে মারা যায় ক্ষেত্রমোহন। এরপর থেকে একে একে মোহময়ী নিশির কবলে পড়ে প্রাণ হারাতে থাকে জমিদার বংশের পুরুষেরা। তারপর তারা এই গা ছেড়ে এক প্রকার পালায়। তারপর থেকে আমিই রক্ষা করি এই ভিটে বাড়ি। তবে প্রতি পূর্ণিমায় এই পুকুর মানুষ খেকো হয়ে ওঠে। আজও প্রতিশোধ নিয়ে চলেছে ওই অবলা নিষ্পাপ মা বোনেদের হয়ে। এইটুকু বলে হরি কাকা চলে যায় ঘর থেকে। অতীন ও রতিন তখন সম্পূর্ণ নিশ্চুপ ও হতবাক।